প্রথমেই আমরা বলবো যে জন্মের পরেই বাচ্চার স্বাভাবিক প্রবণতা থাকে, সে ঘন ঘন একটুখানি সর্দি কাশি লাগবে, একটু এদিক ওদিক হলেই তার ঠান্ডা লাগবে, একটু ঘর ঘর করবে, বুকের ভেতর কফ জমবে, হ্যাঁ হাঁচি বা জ্বর টর আসবে। তো এইগুলোতে আমরা বাবা মায়েরা কিন্তু একটু বেশি উতলা হয়ে পড়ছি ইদানিং। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণা। সকলকে স্বাগতম জানাচ্ছি আমরা আমাদের আয়ুর্বেদিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চর্চায় পরতত্ত্ব এর পক্ষ থেকে। আমরা এর আগে বিভিন্ন বিষয় চর্চা করেছিলাম, আপনারা শুনেছিলেন। এর আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মাতাজিদের বা মহিলাদের জয়েন্ট পেইন কেন বেশি হয়, এই সমস্ত বিষয় নিয়ে। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি শিশুদের সম্বন্ধে, বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে আলোচনা করতে চলেছি যে তাদের কিভাবে যত্ন নেওয়া যায়, আয়ুর্বেদের দৃষ্টিকোণ থেকে কি বলা যায়। কারণ আমরা জানি যে আমার ঘরেও শিশু আছে, তো কত টেনশন বাবা মায়ের, আমার সন্তানের কিভাবে আমি রক্ষা করব, সুরক্ষা দেব। কারণ বিশেষ করে নতুন যারা বাবা মা হন তাদেরকে আরও টেনশন, কিভাবে কি করা যায়। কতজন কত কথা বলে, বিভিন্ন ধরনের যুক্তি আছে, বিভিন্ন ধরনের কথা, টোটকাও আছে, এটা করো ওটা করো। আজকাল আবার একটা আছে মা ঠাকুরমার টোটকা, আবার চিকিৎসা বিজ্ঞান বলছে না ওটা করবে না এটা করবে না, বিভিন্ন ধরনের কনফিউশন। তো আজকে আমরা আয়ুর্বেদের দৃষ্টিকোণ থেকে চর্চা করব যে কিভাবে শিশুদের যত্নের জন্য বেসিক জিনিসগুলো কি করা উচিত। তা আমাদের সাথে আছেন ডক্টর কৃষ্ণেন্দু সিনহা রয় প্রভু, যিনি এই বৈষ্ণব জগতে তার দীক্ষিত নাম কৃষ্ণভূষণ প্রভু। তো উনি প্রতি শনিবারে মায়াপুর ধামে আসেন এবং ভক্তদেরকে এবং সকলকে এই আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা দিয়ে থাকছেন। তো সেই সুযোগে, সেই সুবিধায় আমরা ওনার কাছ থেকে বিভিন্ন বিষয় শোনার সুযোগ পাচ্ছি। আপনাকে স্বাগতম প্রভু। এই যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় বাচ্চাদের জন্য আলোচনার জন্য আপনি সময় দিচ্ছেন আমাদেরকে, সেজন্য আপনাকে ধন্যবাদ। তো কিভাবে শুরু করা যায় আজকে আলোচনা, আপনি বলুন। দেখুন, আমরা সবসময় জোর দিই যেগুলো বার্নিং ইস্যু, যেগুলো নিয়ে মানুষ বেশি ভুগছে বা কষ্ট পাচ্ছে বা বিভ্রান্ত হচ্ছে। আমরা প্রথমে আলোচনা করেছি পাইলসের ওপর, হিউজ রেসপন্স, মানে আমরা ভাবতেও পারিনি যে এত পাইলসের রোগী। তো সত্যি করেই বার্নিং ইস্যু। দ্বিতীয় টপিক আমরা আলোচনা করেছি মাতাজিদের, মহিলাদের যে জয়েন্টের প্রচুর, মানে আমরা রেসপন্স পেয়েছি, প্রচুর প্রশ্ন, প্রচুর জিজ্ঞাসা, তো এইগুলো আছে। তারপরে আমাদের মনে হলো যে হ্যাঁ, একটু বাচ্চাদের নিয়েও আমাদের একটা আলোচনা হওয়া উচিত। মায়েরা বলছেন, যারা ধরুন তাদের জয়েন্ট পেন বা এসবের জন্য বলছেন, তারা সেই ঘরের শিশুদের জন্য তারা কিন্তু চিন্তাগ্রস্ত যে এই ব্যাপার, তারা সবসময় ভুগছে, সারা বছর সর্দি কাশি লেগেই আছে, শুধু শীতকাল নয়, সিজন চেঞ্জের সময় নয়, সারা বছরই কম বেশি সর্দি কাশি জ্বর যারা লেগে থাকছে। এগুলোর কারণ কি বা তার সুরাহা কি, সমাধান কি, তারা জানতে চাইছে। তো আজকে আমরা ভেবেছি যে এর কারণটা আমরা মানে প্র্যাকটিস করতে গিয়ে যেটা দেখেছি, হ্যাঁ, আমরা আয়ুর্বেদ প্র্যাকটিস করি, আমাদের কাছে সব থেকেই শেষে মানে পেশেন্টদের চয়েস থাকে যে এই প্যাথির ইয়েতে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথি করে তারপরে আমাদের কাছে আসে। সেক্ষেত্রে দেখেছি যে বাচ্চাদের সমস্যা কিন্তু জন্মের পর থেকেই শুরু হয়। বিশেষ করে একদম 3 বছর বয়স, 2.5-3 বছরই এখন আমরা স্কুলে পাঠিয়ে দিচ্ছি। যখনই বিভিন্ন রকম বাচ্চার সঙ্গে বাচ্চা মেলামেশা করছে বা তাদের সঙ্গে স্কুলে ক্লাসে একসঙ্গে পড়াশোনা করছে, তখন দেখা যাচ্ছে বিভিন্ন ইনফেকশনের দ্বারা তারা আক্রান্ত হচ্ছে এবং এই সর্দি কাশি ছোঁয়াচে দিয়ে তাদের মধ্যে বেশি স্প্রেড করছে। বয়স্ক এবং বাচ্চাদের ইমিউনিটিটা কম থাকে, হ্যাঁ, ইমিউনো সাপ্রেসিভ একটা তাদের মধ্যে সিমটমগুলো দেখা যায়। সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই যত্নটা একদম জন্মের পর থেকেই নেওয়া উচিত। প্রথমেই আমরা বলবো যে জন্মের পরেই বাচ্চার স্বাভাবিক প্রবণতা থাকে,
সে ঘন ঘন একটুখানি সর্দি কাশি লাগবে, একটু এদিক ওদিক হলেই তার ঠান্ডা লাগবে, একটু ঘর ঘর করবে, বুকের ভেতর কফ জমবে, হ্যাঁ হাঁচি বা জ্বর টর আসবে। তো এইগুলোতে আমরা বাবা মায়েরা কিন্তু একটু বেশি উতলা হয়ে পড়ছি ইদানিং। হ্যাঁ, আমরা দেখছি আমাদের কাছে যখন কোনো বাচ্চা আসছে, সে অলরেডি ধরুন 2, 2.5, 3 বছরের বাচ্চা, দেখা যাচ্ছে জন্মের 2, 4, 5 মাস পর থেকেই সে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক বলুন, অ্যান্টি অ্যালার্জিক বলুন বা স্টেরয়েড এবং যে পাফ স্প্রে, যেগুলো আমরা এই মানে দেখছি যে প্রচুর পরিমাণে তারা ইউজ করে তারপরে আসছে। কী সমস্যা নিয়ে আসছে? যে ঘন ঘন সর্দি কাশি প্রায় লেগেই রয়েছে, প্রতি মাসে 2 বার 3 বার করে ডাক্তারের কাছে যাওয়া। এমন বাচ্চাও পাচ্ছি যারা নার্সিংহোমে 1 বার 2 বার করে প্রতি মাসে ভর্তি হতে হচ্ছে তাদেরকে নেবুলাইজ করার জন্য, শ্বাসকষ্ট হচ্ছে। তো আমরা এটা সিমটমের কথা বললাম, এরকম সিমটম নিয়ে বহু মানে বাবা মায়েরা চিন্তিত বাচ্চাদের নিয়ে। স্কুলে যাচ্ছে, বিশেষ করে যে সমস্ত বাচ্চারা 3, 4, 5 বছর বয়স বা তার থেকেও বড়, 7, 8 বছর 10 বছরও যাদের বয়স, দেখা যাচ্ছে যে ঘন ঘন তাদের আছে, স্কুলে কামাই হয়েই যাচ্ছে, প্রতি মাসে 2 বার 3 বার করে কামাই হচ্ছে, হসপিটাল, ডাক্তার চেম্বার এইসব করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটার উপর বেশি জোর দেবো, রোগ প্রতিরোধ ক্ষমতার উপর। তার মানে যে বাচ্চার ঘন ঘন এই হাঁচি, সর্দি, কাশি, জ্বর, জ্বালা লেগেই রয়েছে, তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম, সেটাকে ডেভেলপ করতে হবে। অ্যান্টিবায়োটিক, অ্যান্টি অ্যালার্জিক বা স্টেরয়েড কিন্তু সাময়িক, যতক্ষণ ওই 5 দিনের কোনো কোর্স করলাম, 7 দিনের কোনো কোর্স করলাম, সাময়িক জিনিসটাকে ঠেকা দিচ্ছে বা জিনিসটাকে সাপ্রেস করে দিচ্ছে, চেপে দিচ্ছে। কিন্তু এটাতে যত বেশি পরিমাণে আমরা অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি অ্যালার্জিক খাওয়াবো বাচ্চাদের, তত দেখা যাবে তার ইমিউন সিস্টেমটা, তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা তত দুর্বল হয়ে পড়ছে। তার ফলে বাচ্চা সেই সময়ের জন্য হয়তো তার জ্বর, জ্বালা বা সর্দি কাশিটা কমে গেল, মানে বুকে ঘর ঘর আওয়াজ শোনা যাচ্ছে না, শুকিয়ে গেল অ্যান্টিবায়োটিক কিন্তু তারপরে আবার 7, 10 দিন 15 দিন পরে বাচ্চা কিন্তু আবার আক্রান্ত হচ্ছে। কেন হচ্ছে? আমরা যদি একটু আমাদের ছোটোবেলাকার কথা বা আরেকটু আগেকার চিন্তা করি, একটু লক্ষ্য করে দেখুন, বাড়িতে সদস্য সংখ্যাও বেশি ছিল, 3 জন 4 জন 5 জন করেও সন্তান থাকতো। হ্যাঁ, কার সর্দি হচ্ছে, কার জ্বর হচ্ছে, এগুলো দেখার বা খেয়াল করার সময় বাবা মায়ের থাকতো না। বা হলেও ঠিক আছে, একটুখানি মধু তুলসী পাতা দাও বা একটু আদার রস করে দাও, ঘরোয়া ঠিক 2-1 বার খাওয়ানো কমে যেত। এখনকার ধরুন যেটা প্রবণতা আমরা দেখছি, মায়েরা বেশি চিন্তিত হয়ে পড়ছেন। বাচ্চা একবার হাঁচলো বা একটু নাক দিয়ে একটু কাঁচা জল ঝরছে, সঙ্গে সঙ্গে বাবার কাছে ফোন চলে যাচ্ছে, অফিস থেকে ফেরার সময় ওইখানে নামটা লিখিয়ে আসো, দিয়ে আমরা ছুটছি। তো আমাদের শরীরের প্রত্যেকটা শরীরে, বাচ্চাদের হোক বড়দের হোক, একটা সিস্টেম আছে যেটা কাজ করে রোগ প্রতিরোধ করার জন্য, ইমিউন সিস্টেম বলা হয়। তো সেই সিস্টেমটা আছেই এই যে বাইরের ইনফেকশানগুলোর যে আক্রমণ, সেগুলোকে ঠেকনা দেওয়ার জন্য। তো সেই সিস্টেমটাকে কিছুক্ষণ অন্তত কাজ করতে দেওয়া উচিত। হ্যাঁ, হচ্ছে, একটু হাঁচি হয়েছে 2 বার বা কাঁচা জল ঝরছে 2 বার, কাশি হয়েছে, হোক, অটোমেটিক সেই সিস্টেমটাই কিন্তু আমাদের ইয়েতে কাজ করে, সেই ইনফেকশানটাকে প্রতিরোধ করা। 2 দিন 3 দিন, তারপরে দেখা যাবে অটোমেটিক হচ্ছে। কিন্তু আমরা ওই সময়টাই দিচ্ছি না। হালকা একটু জ্বর এলো, তার মানেই ডাক্তারের কাছে ছুটতে হবে। তো এই জায়গাটায় হচ্ছে কি, সামান্য সিমটমই আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। অ্যালোপ্যাথিতে কিছু নেই, অ্যান্টি অ্যালার্জিক শুরু হয়ে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক শুরু হয়ে যাচ্ছে, যখন সিমটম খুব বাড়াবাড়ি অবস্থায় নিয়ে যাচ্ছে তার সঙ্গে আবার স্টেরয়েডও শুরু হয়ে যাচ্ছে। এবং হালকা একটু কাশি, শুকনো কাশি, বাচ্চার হয়েছে, কত ভালো আছে, বাসক আছে, আদার রস দিয়ে কত রকম প্রিপারেশন আমরা আগের ভিডিওগুলোতেও আলোচনা করেছি, স্বচ্ছন্দে দেওয়া যায়, দিয়ে 2, 3, 4, 5টা দিন দেখা যায় এবং বাচ্চার আস্তে আস্তে সেই সিমটমগুলো কমবে। কিন্তু আমাদের ধৈর্য কমে গেছে, সেই জায়গায় যাচ্ছি এবং একটা 5 বছর 6 বছরের বাচ্চা দেখা যাচ্ছে জন্মের 6-7 মাস বা 2-3 মাস পর থেকেই সে এই ওষুধগুলোতে অভ্যস্ত হওয়ার ফলে তার ইমিউনোসাপ্রেসিভ একটা কন্ডিশনে আমাদের কাছে তখন আসছে। তখন দেখা যাচ্ছে বাচ্চার শুধু ওই নর্মাল খুব হালকা যে হাঁচি বা কাঁচা জল বা সর্দি কাশি জ্বর এরকম থাকছে না, শ্বাসকষ্ট শুরু হচ্ছে। অলরেডি বাচ্চা বিভিন্ন রকম 2-3 রকমের স্প্রে ব্যবহার করছে, হালকা কাশিতেও স্প্রে দেওয়া হচ্ছে।
স্প্রেগুলো কি করে, আমাদের এই যে দুটো লাংসে যে ব্রঙ্কিওলসগুলো আছে, এয়ার পকেট যেগুলো আছে, সেই এয়ার পকেটগুলোকে সাময়িকভাবে একটু এক্সপ্যান্ড করছে, বাড়িয়ে দিচ্ছে। তার ফলে বাচ্চার সঙ্গে সঙ্গে আরাম হচ্ছে। সর্দি কাশির জন্য হয়তো সেখানে একটু কনজেশন তৈরি হয়েছে, ইনফেকশন হয়েছে, সেগুলো আর্টিফিশিয়ালি ওইগুলোকে বাড়িয়ে দিয়ে তার ফলে বাচ্চা ওইগুলোর উপর একটা অভ্যস্ত হয়ে যাচ্ছে। এই অভ্যস্ত হওয়ার ব্যাপারটাই কিন্তু মানে ওইগুলো আর ছাড়তে পারছে না। তার ফলে আমরা আমাদের সায়েন্সে যেটা করেছি, হ্যাঁ, আমরা যখন আসে বাচ্চার, আমরা কিচ্ছু সেরকম দিই না, সিমটোমেটিক হালকা কিছু সর্দি কাশির জন্য দিলাম হয়তো, মেন জোর দিই ইমিউন বুস্ট আপ, ইমিউনিটিটাকে বুস্ট আপ করার জন্য, ইমিউন সিস্টেমটাকে কীভাবে আরও রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ বাড়াতে প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়লে এই ইনফেকশনগুলোর সঙ্গে লড়াই করার ক্ষমতাটা বাচ্চার তৈরি হচ্ছে না। সেই তৈরি হচ্ছে না বলবো না, তৈরি হওয়ার সুযোগ সময়টা দেওয়া হচ্ছে না, তার আগেই ওষুধ পড়ে যাচ্ছে। এই জায়গাটা আমাদের বাবা মায়েদের আমরা অনুরোধ করব যে আপনারা একটু ভাবুন, দেখুন, একটু 3-4 দিন দেখুন, অটোমেটিক সিমটমগুলো কমে যাবে। হাতের কাছে যেগুলো আছে সেগুলো, বাসক পাতার রস ফুটিয়ে বাচ্চাকে খাওয়ান, তুলসী পাতা আপনারা দিন, মধু দিয়ে বাচ্চা চিবিয়ে খাক, দেখুন কি হয়। হ্যাঁ, আর কাঁচা হলুদ আমরা বলবো, মানে বড়রা চিবিয়ে খাচ্ছে, ওদের হয়তো স্বাদ ভালো লাগবে না, একটু রস করে একটু গুড়ের সঙ্গে দেওয়া উচিত, আখের গুড়ের সঙ্গে একটু রস করে দেওয়া উচিত। দেখুন বাচ্চার মানে অ্যালার্জির যে সিমটমগুলো, যে হাঁচি বা অ্যালার্জি কমতে থাকবে। প্রতিদিন সকালে যদি খালি পেটে একটু করে কাঁচা হলুদ বাচ্চাকে দেওয়া যায়। এছাড়া ওষুধ আছে, অনেক বড় বড় কোম্পানির ভালো ওষুধ আছে, যেগুলো আমি জানি না অন্য প্যাথিতে কী আছে, কিন্তু আমাদের কিন্তু খুব ভালো ওষুধ আছে যেগুলোর দ্বারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়। আমি একটা উদাহরণ দেবো, মানে বাবা মায়েরা সতর্ক হয়ে যাওয়া উচিত। আমি কিছুদিন আগেই 2.5 বছরের একটি শিশু কন্যা, তারা আসে আমার কাছে। তারা হুগলি জেলাতেই তাদের বাস, কিন্তু কর্মসূত্রে বাবা থাকে আমেদাবাদে। হ্যাঁ, তো বাবা মা বাচ্চা আমেদাবাদেই থাকে। তারা এসেছে দেখানোর জন্যই যে বাচ্চাকে প্রতি মাসে 1বার 2বার করে নার্সিংহোমে ভর্তি করতে হচ্ছে, এত শ্বাসকষ্ট হচ্ছে। প্রতি মাসে 2বার 1বার করে মাস্ট, কোনো মাস গ্যাপ নেই, বাচ্চাকে নেবুলাইজ করা হচ্ছে। এত শ্বাসকষ্ট, এত বুকে জমে যাচ্ছে, কনজেশন হচ্ছে, যে নেবুলাইজ করার জন্য নার্সিংহোমে ভর্তি করতে হচ্ছে 1 দিন 2 দিন করে, ঠিক আছে। তো বাচ্চাটা আসার পর আমি দেখলাম অন্য কোনো অসুবিধা নেই, তার নাড়ির গতি মোটামুটি স্বাভাবিক, কিন্তু তার হিস্ট্রি নিয়ে দেখা গেল 2.5 বছর বয়স, সে 2.5 মাস 3 মাস থেকেই শুরু করে দিয়েছে, এবং তার প্রেসক্রিপশন ফাইল যখন খোলা হলো, একই প্রেসক্রিপশানে 2 রকমের অ্যান্টিবায়োটিক, 1 রকমের স্টেরয়েড, ঘুরিয়ে ফিরিয়ে চলেই যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন গ্রুপের বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক, প্রতিবার তো এক অ্যান্টিবায়োটিক দিলে পেশেন্ট ওই প্রেসক্রিপশন দেখেই করবে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক ঘুরিয়ে ফিরিয়ে খেয়ে বাচ্চাটার একদম মানে ইমিউনোসাপ্রেসিভ একটা কন্ডিশনে আসে আমাদের কাছে। বিশ্বাস করুন প্রভু, আজকে মানে বলতে দিতে নেই, তাকে শুধু ওই ইমিউন ড্রপটা আমরা দিলাম, এবং তার সিমটম ছিল কাশি, তো কাশির একটা পাউডার একটু মধু দিয়ে মাখিয়ে দিই। 1 মাস 1.5 মাস পরে আমি বলেছিলাম ফোন করবেন, এবং সে এসেছিল, কিন্তু এইরকম সময় জানুয়ারি ফেব্রুয়ারি এরকম একটা শীতকালের মধ্যে এসেছিল, যে সময় ওই সিমটম, হ্যাঁ গত বছরে 25 সালের জানুয়ারি মাস এরকম হবে কি ফেব্রুয়ারি মাসের শুরু, তো শীতের সময়, কিন্তু যখন এই সিমটমগুলো অ্যাগ্রাভেট করে, বাড়ে, তো সেই সময় আসে ফেব্রুয়ারি শেষের দিক, মানে ঠিক 1 থেকে 1.5 মাস, 4 থেকে 6 সপ্তাহ পরে আমি বললাম যে বলেছিলাম জানাতে একবার রিপোর্ট দিন, নাহলে অন্য আরও কিছু অ্যাড করতে হবে। বাচ্চা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করেছে, এবং তারপর থেকে একবারও বোধহয় নার্সিংহোমে ভর্তি হতে হয়নি। এটা কোনো প্রচার নয়, এটা আয়ুর্বেদের প্রচার শুধু না, আয়ুর্বেদ এমন একটা ইয়েতে কাজ করে, একদম বেসিক লেভেলটা, বেসটাকে আমরা ছাড়লে কিন্তু মুশকিল আছে। আজকে এই সিমটমগুলোর যদি আমরা বাইরে থেকে তার সিমটোমেটিক ট্রিটমেন্ট করি, সেটা সাময়িক চিকিৎসা হবে। আর এই বাচ্চার ইমিউনিটি যদি তৈরি না হয়, যত বড় হবে, 10 বছর 12 বছর 15 বছর, তার ওষুধ বাড়তে থাকবে, ওষুধ কোনোদিনই ছাড়তে পারবে না, ওই পাফ নিতেই থাকবে সারা জীবন। তো এই জায়গাটায় আমরা করব, যে বাবা মায়েদের অনুরোধ করব যে আপনারা দয়া করে একটু ধৈর্য ধরুন,
একটু বাচ্চাটাকে ওই সময়টা ধৈর্য ধরে তাকে ঘরোয়া কিছু চিকিৎসার কথা ভাবনা চিন্তা করুন, বা আয়ুর্বেদিক কোনো ড্রপ বা আয়ুর্বেদিক কোনো সিরাপ বা বাসক পাতা দিয়ে আপনারা কাত তৈরি করে বাসক পাতা ফুটিয়ে একটু মধু দিয়ে বাচ্চাকে দেওয়ার চেষ্টা করুন। বাচ্চা ওইগুলো দেখবেন ন্যাচারালি সে ভেতর থেকে ইয়েটা ঠিক হয়ে যাবে, যে ইনফেকশনগুলো বা সর্দি কাশির যে সিমটমগুলো কমে যাবে। এটা আচ্ছা, তার মানে বাচ্চাদের যেটা আপনি বললেন, এই যে ইমিউন ড্রপের কথা বললেন, সেটা কি কোথায় পাওয়া যেতে পারে? অনলাইনে এখন অ্যাভেলেবেল অনেক রকম কোম্পানি, স্পেসিফিক কোনো কোম্পানির নাম বললে অন্য কোম্পানির ইয়ে হতে পারে, কিন্তু ইমিউন ড্রপ এখন প্রায় প্রত্যেক আপনি কোম্পানি। কয়েকটা কোম্পানি বলে দিন। হ্যাঁ, আপনারা চরকের ইউজ করতে পারেন, জেআরকে বলে একটা, জেআরকে সিদ্ধা একটা কোম্পানি আছে, তাদের ইমডিস বলে, এটা নাম ছিল আগে SIVA ড্রপ। ঠিক আছে, আমরা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব কয়েকটা কোম্পানির কয়েকটা ছবি আপনাদের দিয়ে দেব, আপনারা সেটা দেখে নেবেন। হ্যাঁ, আপনারা এটা অনলাইনেও পেতে পারেন, আমাদের চেম্বারগুলোতে সব জায়গাতেই পাওয়া যায়, মায়াপুরেও মানে ইয়েতে অ্যাভেলেবেল। হ্যাঁ, কিন্তু এইগুলো দিয়ে একটা বাচ্চার যখনই, আপনার বাচ্চারও বোধ হয় কদিন আগেই বলছিলেন একটু সর্দি কাশির বা ইয়ের সমস্যা, আমি বললাম যে দেখুন এখন কিচ্ছু করতে হবে না, 1-1.5 বছরের বাচ্চা, তাকে 2 বছরের পর থেকে ওই ইমিউন ড্রপটা শুরু করুন। 2 বছরের পর 2 বছর 2.5 বছর থেকে শুরু করুন। এবং সেটা নিয়মটা কি? ডেইলি প্রতিদিন একটু, মানে এটা সারা বছর, এইটা তো কোনো সিমটোমেটিক, আমরা কোন জায়গাটায় কাজ করছি, একদম তার একটা সিস্টেমকে তৈরি করা হচ্ছে, যেটা বাচ্চাদের ক্ষেত্রে কম থাকে। হ্যাঁ, ইমিউনোগ্লোবিউলিন বলে একটা ইয়ে আছে, যেটা ব্লাডের ওই রক্ত পরীক্ষা করলে দেখা যাবে এই ধরনের সিমটম নিয়ে আসা প্রতিটা বাচ্চা তার খুব হাই থাকবে। এবং এইটা হাই থাকা, IgE হাই থাকা মানেই হচ্ছে তার অ্যালার্জি সিমটম থাকবে। একটুও ঘাবড়াবেন না, কারণ এটা অটোমেটিক ডেভেলপ করে যাবে যদি আপনারা এক গাদা অ্যান্টি অ্যালার্জিক খাইয়ে না দেন। মন্টেলুকাস, প্রতিটা বাচ্চার প্রেসক্রিপশন তারা যখন আমাদের কাছে আসছে, নাম বলে দিচ্ছি কারণ এটা ছাড়া আর অন্য কোনো ইয়ে নেই, মন্টেলুকাস সিরাপ বা সাসপেনশন, তার সঙ্গে স্প্রে। হ্যাঁ, তো এটা কী ধরনের সলিউশন আমি জানি না, কিন্তু এটা জাস্ট ওই জিনিসটাকে চেপে রাখার একটা কৌশল। কিন্তু এতে যত বাচ্চার বয়স বাড়বে তত কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকবে, সিমটম বাড়তে থাকবে, ওষুধের ওপর নির্ভরতা বাড়তে থাকবে। তাহলে বাচ্চাদের মানে আমরা সংক্ষেপে যেটা জিস্ট বলতে পারেন, জিস্ট হচ্ছে এই ইমিউন ড্রপটা যেটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি, সেটা আপনারা যাদের 2 বছরের বেশি রুটিনলি বাবা মায়েদের আমরা বলছি যে আপনারা এই ধরনের কারণ বাচ্চাদের একটা এটা কম থাকেই, দুর্বল থাকে, কোনো সাইড এফেক্ট নেই। এবং এইগুলো এমন নয়, অনেকেই জিজ্ঞেস করেন কোর্স, বাচ্চার যতদিন না 2 বছর আর 3 বছর বয়স থেকে যদি কোনো বাচ্চা শুরু করে, সিমটম আপনারা বুঝে যাবেন, আপনারা চাইলে 1-2 বছর পরে বন্ধও করে দিতে পারেন। যদি খাইয়েও যান, একটা বাচ্চার 10 বছর বয়স পর্যন্ত যদি এগুলো খায়, তার শরীরে অন্য কোনো অ্যাডভার্স এফেক্ট, সাইড এফেক্ট কিছু আসবে না, বরং বাচ্চা দেখবেন আর 5টা বাচ্চা থেকে মানে ঘন সারা বছরে কোনো সর্দি কাশির ওষুধ অ্যান্টিবায়োটিক খাওয়াতেই হবে না, জোর দিয়ে আপনি বলছি খাওয়াতেই হবে না। দিনে কবার? 2 বার। দিনে 2 বার আমরা প্রথম 1 বছর বা 2 বছর, হ্যাঁ, খালি পেটে খেতে হবে। সকালবেলা খালি পেটে 10 ফোঁটা করে, আর রাত্রিরে ডিনারের আগে 10 ফোঁটা করে দিতে হবে। 10 ফোঁটা জাস্ট খাইয়ে দিতে হবে, কিছুটা ঢেলে নাকি? না, একটা চামচে 10 ফোঁটা নিলেন, 2-4 ফোঁটা মধু, কারণ ওটা একটু অয়েলি বেস, আর স্বাদটা বাচ্চার ভালো নাও লাগতে পারে। শীতকালে তো অনায়াসে মধু দিয়ে দিতে পারেন, 1 চামচ মধুর সঙ্গে ওটা 10 ফোঁটা মিশিয়ে দিলেন। গরমকালে বেশি মধুর ব্যবহার না করে, শরীর গরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে গরমকালে 2-4 ফোঁটা মধু জাস্ট প্যালেটেবল করার জন্য, টেস্টটাকে ঠিক করার জন্য, না হলে শুধু ড্রপ খেলে কোনো অসুবিধা নেই। বড় বাচ্চা খেতে খেতে অভ্যাস হয়ে যাবে, 7-8 বছরের বাচ্চা এমনি খেয়ে নেবে। বড়রা যেমন চ্যবনপ্রাশ খায়, এটার মতো একটা একদম ডেইলি একটা রিচুয়াল। খুব ছোট বাচ্চা চ্যবনপ্রাশ ঘি থেকে প্রিপারেশন, ওটা মানে নাও হতে পারে বা অল্প ডোজে দেওয়াও যেতে পারে। চ্যবনপ্রাশেও যে হার্বসগুলো আছে সেটা কিন্তু ইমিউনিটির পক্ষে খুবই ভালো। শুধু এই শীতকালটা আমরা ভাবি যে চ্যবনপ্রাশ মানে শীতকালে একটু খেতে হবে, সর্দি কাশিটাকে করা যায়। সারা বছর 1 বার করে খাওয়া, শীতকালে 2 বছর 2 বার করে খাওয়া। এই ড্রপটার ক্ষেত্রে আমরা বলছি যে এই ড্রপটা সারা বছর, মানে প্রথমে 1-2 বছর 2 বার করে দিন বাচ্চাকে। যেই বেসটা একটু স্ট্রং হতে থাকবে, তখন আপনি 1 বার করে সকালবেলা দিন খালি পেটে, 2য় বার দিতে হবে না রাত্রিবেলা। সকালে খালি পেটে আর রাত্রিবেলা ঘুমানোর আগে। হ্যাঁ, বাচ্চার বাবা মা বুঝে যাবেন, 6 মাস 1 বছর খাবার পরে দিলে সমস্যা নেই।
খাওয়ার আগে দিলেই ভালো, খাওয়ার আগে। খাওয়ার আগে খালি পেটেই বলা হয়। খালি পেটে। মানে বাচ্চার বাবা মা কিন্তু বুঝতে পেরে যাবে, সেই যে ঘন ঘন ব্যাপারটা 2-3 মাস 4 মাস 6 মাসের মধ্যে কিন্তু বুঝতে পেরে যাবে। এই এই মানে শীতের সিজন থেকে শুরু করুন, পরের শীতে অনায়াসে বুঝতে পারবেন যে হ্যাঁ বাচ্চা সেটা ডেভেলপ করছে, বাচ্চা ঘন ঘন ব্যাপারটা কমে যাচ্ছে, সেই ফ্রিকোয়েন্টলি যে অ্যাটাকটা হচ্ছে তার সর্দি কাশি জ্বর জ্বালার বা শ্বাসকষ্টে, সেটা কমতে থাকবে। তখন আপনারা বন্ধ করবেন না, বন্ধ করে দিলে একটা কাজ ইনকমপ্লিট থেকে যায়। আমাদের লক্ষ্যটা হচ্ছে বারবার তার স্কুলে কামাই না হয়, বা বারবার তাকে ডাক্তার বাড়িতে গিয়ে মানে তার অ্যান্টিবায়োটিক অ্যান্টি অ্যালার্জিক স্প্রে এইসবগুলো যাতে আমরা বন্ধ করতে পারি পার্মানেন্টলি, তারকে একটা সুরক্ষিত ভবিষ্যৎ যাতে আমরা দিতে পারি। আচ্ছা, এটা তো এটা একটা প্রোডাক্টের কথা বললেন যেটা ওনারা মার্কেটে কিনতে পারেন, কিনে তারা খাওয়াতে পারেন। তবে যারা বিভিন্ন দেশ থেকে দেখছেন আমাদের অডিয়েন্স, বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে, সব জায়গায় যদি সবসময় পাওয়া না যায়, এমন কিছু আছে। হ্যাঁ, গুলঞ্চের ডাল, হ্যাঁ গুলঞ্চের ডাল কেটে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে গুলঞ্চকে ফুটিয়ে, হ্যাঁ এগুলোতে এই ইনগ্রেডিয়েন্টই থাকে। এটা রেডিমেড পাওয়া যায়, 10 ফোঁটা নিয়ে খাইয়ে দেওয়া যায় বাচ্চাকে। এগুলো একটু কষ্ট করে বাড়িতে করে নিতে হবে। গুলঞ্চ জিনিসটি কি? গুলঞ্চ একটা গাছ, হ্যাঁ সেই গাছের ডাল মোটামুটি পাওয়া যায় সব জায়গায়, এটা ইজ অ্যাভেলেবেল। ঠিক আছে, গুলঞ্চকে ডালগুলোকে কেটে দেখানোর জন্য গুলঞ্চ কেমন দেখতে, তো সেই ডালগুলোকে কেটে জলে একটু ফুটিয়ে যখন গাঢ় একটা সলিউশন তৈরি হবে, যেটাকে আয়ুর্বেদের ভাষায় কাথ বলা হয়, সেইটা বাচ্চাকে ছোট কাপের 1 কাপ করে দিন, যেরকম বয়স হবে বয়স অনুপাতে 1/2 কাপ বা এরকম অল্প করে ডোজে দিন। গুলঞ্চ ট্যাবলেট ফর্মে সব দেশেই পাওয়া যাবে। সেটা কি গুলঞ্চ কি ডেলি ফুটিয়ে দিতে হবে নাকি একবার ফুটিয়ে করলে ডেলি করাই ভালো, ফ্রেশ করে দেওয়াই ভালো। মানে অল্প একটু ডালকে ভালো করে ফুটিয়ে সেটা কাত তৈরি করে ঘন যখন এক্সট্রাক্টটা আসবে নর্মাল টেম্পারেচারে আনার পর বড় লোকে মানে বড়রাও খেতে পারে, প্রাপ্তবয়স্করাও খেতে পারে, বয়স্কদেরও তো একই সমস্যা, তাদের ইমিউনিটি কম থাকে, তাদের এইটা যদি তারা সারা বছরই খেতে পারে। তাহলে গুলঞ্চ নিয়ে নিন, ঘরে রেখে দেবেন, একবার বানাবেন, ঘরের সবাই মিলে। যে কোনো দেশই এখন আয়ুর্বেদিক প্রোডাক্ট সব দেশে অ্যাভেলেবেল। গুলঞ্চ ট্যাবলেট পাওয়া যায়, সিঙ্গেল হার্বস যে ট্যাবলেট, হিমালয়ের অনেক দেশে বহু দেশে মার্কেটিং করছি। এই যে ইমডিস বলে যে ড্রপ বললাম, অন্তত পৃথিবীর 30-35টা দেশে তাদের মানে মার্কেটিং আছে। গুলঞ্চ ট্যাবলেট আছে, ক্লাসিক্যালি এর মধ্যে গুলঞ্চ ঘন বটি আছে। তো এইগুলো যে কোনো বয়স অনুপাতে ডোজ, সেটা পেশেন্টরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ডোজটা বডি ওয়েট অনুযায়ী বা বয়স অনুযায়ী বলে দেবো। কিন্তু গুলঞ্চ খুব ভালো হার্বস, যেটা ইমিউনিটি ইয়েটাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ায়। এছাড়া কাঁচা হলুদের কথা বললাম, বাচ্চাদের কাঁচা হলুদ টুকটাক সিমটমে বাসক পাতার করে দিন, একটু ওই যেটা আমরা ওই মানে আদা ফুটিয়ে বিভিন্ন জিনিসগুলো দিয়ে ফুটিয়ে যেটা গরম তৈরি করে সেটা বাচ্চাকে রোজ খাওয়ান। গোলমরিচ, শুঁট, আদার রসটা যখন খুব, আমার মনে আছে গত বছরের আগের বছর আমি বাড়িতে আমরা মানে প্রতিদিন 2বার করে ওই আদা গোলমরিচ ফুটিয়ে যেটা কাঢ়ার মতো আমরা খুব করছিলাম, মধু দিয়ে করে। কিছুদিন যাওয়ার পরে এমন হলো আমাদের মানে শরীরে মানে বলছে শরীর হিট যেমন বয়েলের মতো আসা শুরু হয়েছে। পরে কেউ বললো যে না একটু বেশি খেলে, তারপরে আমরা একটা বন্ধ করলাম, স্টপ করলাম। খুব বেশি খাওয়ার দরকার নেই, কারণ কোনো সিমটম না থাকলে খাবো কেন? এবার ধরুন গলাটা হালকা খুসখুস করছে বা একটু শুকনো কাশি হচ্ছে, 2-3 দিন খাও না। এমনিতে হার্বাল টি বলে, ঠান্ডার দিনে একটা হার্বাল টি, ওটা রোজ খেতেই পারে। আমরা তো আর মানে ওই চা পাতা ফুটিয়ে আমরা খাই না, ওটা আমাদের নিষিদ্ধ। আমাদের হার্বাল টি বলতে ওই আদা, তেজপাতা, গোলমরিচ, এলাচ, ওই হার্বাল টিতে সমস্ত ন্যাচারাল জিনিস আছে। আমাদের মায়াপুরে যেটা পাওয়া যায় হার্বাল টি বলে, সমস্ত ন্যাচারাল জিনিস আছে। সেটাকে ফুটিয়ে ওই বেশি মানে ডেইলি 2বার করে নিচ্ছিলাম, পরে দেখি না শরীরে বয়েলের মতো চলে এই যে বাচ্চারা ধরুন নিয়মিতভাবে স্প্রে নিচ্ছে, তাদের ভেতরে কনজেশন আছে, ঘর করছে। শীতপলাদি চূর্ণ একটা পাওয়া যায়, মধু দিয়ে মেরে ছোট্ট চামচের 1 চামচ পাউডার, একটু মধু পরিমাণ মতো দিয়ে বাচ্চাকে চেটে 2-3বার খাওয়ান। দেখুন শীতপলাদি চূর্ণ মোটামুটি মায়াপুরে সবাই জানে। বাইরের যাদের আছে শীতপলাদি চূর্ণ আপনারা নোট করে নিতে পারেন বা আপনি স্ক্রিনে লিখে দিতে পারেন। হ্যাঁ, শীতপলাদি চূর্ণ মধু দিয়ে 1বার 2বার বা 3বারও দেওয়া যেতে পারে, সিমটম অনুযায়ী কতটা মানে বাড়াবাড়ি অবস্থা বা ভেতরে কতটা জমে রয়েছে কফ। মানে 3-4 দিনের মধ্যে যে কফ বেরোতে আরম্ভ করবে, যে বাড়ির লোক দেখে অবাক হয়ে যাবে, বড়দের হোক বাচ্চাদের হোক, যে এত কফ ভেতরে ছিল।
মধুর সঙ্গে মেরে দিলে এত সবাই সুন্দর বলবে কাজ তো, করে। আরে, এটা বেড়ে গেল মনে হয়। না, খাওয়ার পরে রোগ আবার 4-5 দিনের মধ্যে, 5-7 দিনের মধ্যে যে কোনো বয়সের পেশেন্ট তারা বুঝতে পারবে যে হ্যাঁ বুকটা আমার হালকা লাগছে, এত ইয়ে জমেছিল। তার মানে ভয় পাবেন না যে আরে আমি ঔষধ খেলাম শীতবলা স্প্রেটাকে অনায়াসে, যে স্প্রে ইউজ করছেন অনায়াসে অ্যাভয়েড করতে পারবেন। আমরা বয়স্কদের একটা বললাম 2.5 বছরের বাচ্চারা আমেদাবাদে এড়িয়ে করছি, বয়স্ক আমি বলছি 78 বছর বয়সের একজন বয়স্ক ভদ্রলোক আছেন, আজকে তিনি 86 বছর, আজ থেকে 7-8 বছর আগে আমার কাছে এসেছে। তিনি এত ধূমপান করেছেন তার লাংস ফাংশন হচ্ছে না, ঠিক আছে। শ্বাসকষ্ট 3 রকম স্প্রে না 4 রকম স্প্রে তিনি সারাদিন ইউজ করতেন, এবং আলাদা আলাদা রকম স্প্রে বিভিন্ন টাইমে, সকালে এটা, দুপুরে এটা, দুবার, রাত্রিরে শোয়ার আগে এটা, এরকমভাবে 3 রকম না 4 রকম স্প্রে ইউজ করছেন। 78 বছর, প্রায় 80-র কাছাকাছি বয়স। আজকে তিনি বলছেন, মানে তিনি মুসলিম পেশেন্ট, তিনি বলছেন আমি একটু হজে যাব, যাওয়া যাবে? আমি বলছি হ্যাঁ আপনি অনায়াসে যেতে পারেন। বলছে আমি এখন অনেক ভালো আছি। কিছু দেওয়া হয়নি, প্রথম দিন থেকে আমরা স্প্রে বন্ধ করেছি, ডে 1 থেকে। কিন্তু তিনি ইউজ করছেন, তার আগে কত বছর আমার জানা নেই, বহু বছর ধরে ইউজ করছেন। প্রথম দিন থেকে আমরা বলছি স্প্রে ভেতরে শুকিয়ে দেয়, এই জায়গার ইয়েগুলো শুকিয়ে যায় ব্যবহার করতে 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 করতে। তো সেই কারণে প্রথম দিন থেকে বন্ধ হয়েছে। প্রথম দিকে বোধহয় একটা স্প্রে বলেছিলাম যে এটা একটু খুব শ্বাসকষ্ট হলে তখন নেবেন। আজকে তিনি কিন্তু নিজে হেঁটে চলে বেড়াচ্ছেন, উঠতেও পারতেন না, শুয়ে থাকতেন, আর সবসময় অক্সিজেন নিতে হতো তাকে। প্রাণায়াম করছে। পরবর্তী আমরা একটা ইচ্ছা আছে, আপনি যদি মানে মনে করেন আমরা মানে আমাদের কর্মক্ষমতা বাড়ানোর জন্য বা ইমিউনিটি বাড়ানোর জন্য কিছু সিম্পল ব্রিদিং এক্সারসাইজ আমরা দেখিয়ে দেবো। সেগুলো করলে যে কোনো মানুষ মানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কর্মক্ষম থাকবেন। তো সেই বয়স্ক ভদ্রলোক কিন্তু বলছেন আমি এখন হজে যাব, ফ্লাইটে করে হচ্ছে। হ্যাঁ যেতে পারেন, ফেব্রুয়ারি-মার্চে তিনি হয়তো যাবেন না। বাহ, খুব ভালো। তো আমরা অনেক অনেক বিষয় দেখছি, জানছি, শুনছি এই প্রভুর কাছ থেকে আয়ুর্বেদিক এবং স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য। তো সবথেকে গুরুত্বপূর্ণ বাচ্চাদের সুস্থ রাখার জন্য, কারণ বড়রা যারা ঠিক আছে, কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই তৈরি হয়ে গেছে, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে খুবই সেন্সিটিভ। আর বিশেষ করে বড়রা কমপক্ষে কিছু সহ্য করতে পারেন, বা তার নিজেদের হাতে থাকে আমি কিভাবে কি করবো, কিন্তু বাচ্চারা অসহায় থাকে, আমাদের উপর নির্ভর করে, তারা বলতে পারে না ভালো করে। আর আমরাও যে বাচ্চাটা খেলে বেড়াচ্ছে, সে জ্বরে শুয়ে আছে বা মানে কথা বলতে পারছে না, বুকে শ্বাসকষ্ট হচ্ছে বা এগুলো দেখতেও খারাপ লাগে, খুব কষ্ট লাগে। তাই জন্য খুব গুরুত্ব দিয়ে আমাদের বিষয়গুলো বোঝা উচিত। তো আপনি যিনি শুনলেন, এতক্ষণ শুনে এসছেন এই আলোচনাটা, তার মানে হয়তো আপনার বাড়িতে কোনো বাচ্চা আছে বা আপনি সেই বিষয়ে আগ্রহী। তাই এটা শুনুন এবং সবাইকে বলুন, সবার কাছে পৌঁছে দিন, শেয়ার করুন অন্যদের কাছে যাদের কাছে বাচ্চা আছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনি আমাদেরকে শোনালেন, আজকে জানালেন। তো আমরা জাস্ট সার কথা উপসংহারে টানছি যে প্রভু যা বললেন আজকে, বাচ্চাদের ইমিউনিটি বুস্ট আপ করার জন্য কি করা যায়, স্টেরয়েড বা এগুলো কিছুর, এগুলোর দিকে অ্যালার্জিক, ওগুলোর পেছনে যাবেন না। ইমিউনিটির জন্য যে ইমিউন ড্রপ আমরা স্ক্রিনে দেখাচ্ছি, সেই ড্রপগুলি ইউজ করতে, বিভিন্ন ব্র্যান্ডের আছে, আপনারা ইউজ করতে পারেন। দিনে 2 বার, সকালে 1 বার খালি পেটে দিন, রাতে 1 বার খালি পেটে দিন। 10 ড্রপ চামচে নিয়ে বা মধুর সঙ্গে মিশিয়ে, একটু মধু, ঠান্ডার দিনে 1 চামচ মধুর সাথে, গরমের দিনে 1-2 ফোঁটা মধু, জাস্ট একটু যেন টেস্টটা একটু ভালো থাকে, সেই জন্য বাচ্চাকে খাওয়ানো যেতে পারে। আর যেটা বললেন যাদের এটা পাচ্ছেন না, গুলঞ্চ, সেই গুলঞ্চ আপনারা সংগ্রহ ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। জাস্ট আপনি একটা করে ট্যাবলেট খেয়ে নেবেন। এবার জিস্টে বলতে গেলে সব থেকে প্রথমে আপনি ওষুধের কথা বললেন, সেটা তো আমরা আলোচনার শেষের দিকে করলাম। প্রথমে হচ্ছে বাবা মায়ের একটু ধৈর্য ধরুন, 3 দিন থেকে 5 দিন আপনারা অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি অ্যালার্জিক থেকে একটু বাচ্চাটাকে মানে সরিয়ে রেখে, আমরা মানছি যে হ্যাঁ বাচ্চাটা কষ্ট পেলে বাবা মায়ের কষ্ট হয়, আমরাও মানে সেই সময়টা পেরিয়ে এসেছি বা আপনি এখন দেখছেন, কিন্তু ওই কষ্টটা একটু নিজেরাও 3-4 দিন 5 দিন করুন, দেখুন বাচ্চা এমনিই হয়তো হিলিং, মানে ওই ইনফেকশনটা কেটে যাবে। আর এই ন্যাচারাল জিনিসগুলো একটু দিন, খুব কাশছে, আদার রস করে একটু মধুর সঙ্গে দিন মাখিয়ে, 1 চামচ আদার রস একটু মধু দিয়ে। তো এই হচ্ছে আজকে আলোচনার মূল সার কথা। ধন্যবাদ আপনাদেরকে। আর কি বিষয় শুনতে চান আপনারা আমাদেরকে কমেন্টে জানান। আর কি বিষয় আপনাদের কি সমস্যা আছে, কি শুনতে চান, কি বিষয়ে আগ্রহ আছে, বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে প্রভু। আর আরেকটা কথা, আপনারা অনেকে আমাকে ফোন করছেন বা আমাদের নাম্বারে আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন এটা ঠিক আছে, কিন্তু আপনার প্রভুর নাম্বারও দিয়ে দিচ্ছি স্ক্রিনে, ওনার নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি আপনার অনলাইনে কনসালটেশন নিতে চান, হোয়াটসঅ্যাপ করতে পারেন ওনার নাম্বারে,
যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনাকেও ধন্যবাদ। হরে কৃষ্ণ।